আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের মিডওয়্যার 47 ডেজ কুইক রিভিশন এই ব্যাচের আমরা ৪৭তম দিনের ভিতরে ১৭তম দিনের আমরা ক্লাসটা আজকে শুরু করব। ১৭তম দিনে উদ্ভিদ প্রজনন, উদ্ভিদ শরীরতত্ত্ব সহ টোটাল ৩টা অধ্যায় আছে। আমরা প্রথমে উদ্ভিদ প্রজননটা নিয়ে আপনাদেরকে একটু দেখাই যে এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন তেমন আসে না, খুব কম আসে। ঠিক আছে? খুবই কম প্রশ্ন আসে। তো এই অধ্যায়টা নিয়ে আমরা যতটুকু ওইটুকুই পড়বো, যেইটুকু আমাদের মানে একদমই বেশি গুরুত্বপূর্ণ, একদমই ইম্পর্টেন্ট। কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন একদমই কম আসে। তো দেখো, যতটুকুই আসুক না কেন আমরা পড়তে হবে। সবচেয়ে বড় কথা হলো এটা। খেয়াল করো, আমরা যদি শুরুটা করি যে প্রজননতে, এই উদ্ভিদ প্রজননটা আমাদের প্রথম যেই টপিকটা দিয়ে আমরা শুরু করব। এখানে কিছু বেসিক কথাবার্তা আমরা পাবো প্রজনন কি সেটা নিয়ে। ঠিক আছে? খেয়াল করো ভাইয়া, প্রজনন কি ভাইয়া? প্রজনন হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে অন্য একটা উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া। যেমন আমরা বলি যে মা, মা থেকে আমরা যেমন সন্তান দেখি না, সন্তান, ঠিক সেম একটা প্রসেস হচ্ছে প্রজনন। মানে সেম একটা কথাবার্তা, উদ্ভিদের জন্য কিন্তু একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ সৃষ্টি হয়, তাই না? এটাই হলো প্রজনন, উদ্ভিদের প্রজনন। এখন খেয়াল করো, যদি তুমি সংজ্ঞাটা পড়তে চাও, এই সংজ্ঞাটা পড়তে পারো যে শারীরবৃত্তিক প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে। মাতৃকোষ থেকে অপত্য কোষ বা মাতৃ উদ্ভিদ থেকে অপত্য উদ্ভিদ বা সন্তান বা ডটার হয়, সেইটাকে আমরা বলি প্রজনন। শেষ। এই সংজ্ঞাটা তোমরা একটু দেখবা। এরপরে এই জায়গাটা ইম্পর্টেন্ট যে ভাইয়া প্রজননের প্রকারভেদটা। প্রজনন কত প্রকার? আমরা প্রজননকে মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? একটা হচ্ছে যৌন প্রজনন, আরেকটা হচ্ছে অযৌন প্রজনন। ভাইয়া, যৌন প্রজনন এবং অযৌন প্রজননটা কি? এটা যদি আমি একটু সংক্ষেপে বলি, যৌন প্রজনন যেখানে হচ্ছে দুইটা লিঙ্গের মাধ্যমে হচ্ছে প্রজনন সম্পন্ন হয়, সেটাকে যৌন প্রজনন। আর যদি শুধুমাত্র যেমন উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, এর মাধ্যমে যদি হচ্ছে প্রজনন সম্পন্ন হয়, সেটাকে আমরা অযৌন প্রজনন বলে থাকি। এছাড়া তুমি যদি একটু চিন্তা করো যে আরেকটা প্রজনন আছে, সেইটা হচ্ছে পার্থোজেনেসিস বা অপুংজনি। কি বলছে ভাইয়া? পার্থোজেনেসিস। তাইলে তুমি প্রজনন চাইলে এখন দেখো, যদি আরেকটা দিক দিয়ে চিন্তা করো, সেই দিক থেকে প্রজনন কিন্তু ৩ প্রকার, তাই না? যৌন প্রজনন, অযৌন প্রজনন, এছাড়া কোনো কোনো উদ্ভিদে অন্য এক ধরনের প্রজনন দেখা যায়, সেটা হলো পার্থোজেনেসিস বা অপুংজনি। তবে মেইনলি মনে রাখবা প্রজনন ২ প্রকার। যৌন, অযৌন এবং পার্থোজেনেসিস একটা প্রজননের প্রকারভেদ। এটা জাস্ট মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা। এখন খেয়াল করো ভাইয়া, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন। আবৃতবীজী উদ্ভিদ কারা? যে সকল উদ্ভিদের ফল, বীজ থেকে ফল হয়, সেই সকল উদ্ভিদকে আবৃতবীজী উদ্ভিদ বলে। আমরা সপ্তম অধ্যায় নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদে এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করে এসেছি। এখন কথা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের প্রজননটা কিরকম, এটা আমাদের জানতে হবে। আবৃতবীজী উদ্ভিদের তোমার ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে, এবং ডিম্বক সৃষ্টি হয় ফুলের স্ত্রীকেশের গর্ভাশয়ে, আর শুক্রাণু সৃষ্টি হয় পরাগরেণুতে। এটা তোমরা মোটামুটি জানো, শুক্রাশয়ের পরাগধানীতে হচ্ছে শুক্রাণু সৃষ্টি হয়। ঠিক আছে? এখন এই জায়গাটা তোমরা পড়বা যে ফুল হলো উদ্ভিদের বংশবিস্তারের প্রয়োজনের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। এখান থেকে আমাদের লাগবে এটা যে উদ্ভিদের বংশবিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে কি বলা হয়? ফুল বলে, ফল বলে, বিভিন্ন কোশ্চেন আসবে। তোমরা দাগাবা হচ্ছে ফুল, অথবা ডাইরেক্ট সংজ্ঞাটাও দিয়ে দিতে পারে উদ্ভিদের ফুল কি। ঠিক আছে? এটা এভাবে আসতে পারে। এখন যৌন প্রজননটা কি বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো, এখানে বলছে দুটি ভিন্ন প্রকৃতির গ্যামিটের, কি বলছে ভাইয়া? গ্যামিট। একটা পুংগ্যামিট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামিট। এই দুইটা গ্যামিটের মিলনের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়ার সূচনা হয়, তাই হচ্ছে যৌন জনন। কথাটা কি বুঝছো? আচ্ছা। এখন এরপর আমাদের লাগবে জাস্ট রেণুথলি বা পরাগ রেণুর স্ফুটন। এই জায়গাটা একটু আমাদের পড়তে হবে।
ফুলের 3 নাম্বার স্তবক হলো কি জানো? ফুলের 3 নাম্বার স্তবক হলো পুংজনন, মানে যেটা হচ্ছে পুরুষ সেটা হচ্ছে 3 নাম্বার স্তবক। হ্যাঁ, এই স্তবকের এক বা একাধিক পুংকেশর থাকে। এর প্রতিটি সদস্যকে বলা হয় আমি কি বলতেছি, পুংকেশরের দণ্ডের মধ্যে একটা অংশ থাকে, সেটা এই যে এটাকে বলা হয় পুংদণ্ড। কথা বুঝি, একটা পুংকেশরের দণ্ডের মতো অংশ থাকে, সেটা বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট। এর মাথায় একটা স্ফীত পরাগধানী থাকে এরকম, বুঝছো? দুটি পরাগধানীর মাঝখানে একটা খণ্ড থাকে, এই খণ্ডটাকে যোজনী থাকে। খণ্ড দুটোর মাঝখানে কি থাকে? একটা যোজনী থাকে। এই পরাগধানীতে, এটা হলো পরাগধানী এবং পুংদণ্ড নিয়ে কথাবার্তা, ঠিক আছে? এখন তুমি এখান থেকে মূলত পড়বা কি, এইটুকু পড়বা, এরপরে কি পড়বা যে পরাগধানীটা মূলত কি এবং এটার প্রকারভেদটা তুমি এইখান থেকে পড়বা, ঠিক আছে? খেয়াল করো, পরাগধানী মূলত হচ্ছে আমার একটা ডিপ্লয়েড কোষ বা টুয়েল। এই পরাগধানীর এখানে এটা বিভক্ত হয়ে দেয়াল কোষ আবার হচ্ছে প্রাথমিক জনন কোষ, এই দুইটা ভাগে ভাগ হয়। এক্ষেত্রে একটা প্রক্রিয়া ঘটে, সেটা হচ্ছে কিভাবে মাইটোসিস, অবশ্যই যেহেতু টুয়েন থেকে টুন, মানে সমগুণ সম্পন্ন সমান সংখ্যক কোষ সৃষ্টি হইল। এই দেয়াল কোষটা আমাদের প্রাচীর গঠন করবে উদ্ভিদের, আর এই প্রাথমিক প্রজনন কোষটা আবার দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে পরাগ মাতৃকা কোষ। এই পরাগ মাতৃকা কোষ থেকে আবার মায়োসিস প্রক্রিয়ায় পরাগরেণু উৎপন্ন হবে, দুইটা থেকে 4টা পরাগরেণু উৎপন্ন হয়। এটা হচ্ছে মূলত পরাগরেণু সম্পর্কিত কথাবার্তা, এটা একটু দেখবা। এরপরে প্রাথমিক জনন। পরাগ মাতৃকার যে কোষটা আছে এটা তো মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দেখো পরাগরেণু উৎপন্ন হয়েছে, এটা তো দেখছো না? এটা একটু মাথায় রাখবা। এখান থেকে তোমাদের কি লাগতে পারে খেয়াল করো। এটা মাথায় রাখবা যে একটি পরাগরেণুতে সাধারণত একাধিক জার্মফ্লোর 20টি পর্যন্ত জার্মফ্লোর থাকতে পারে, এটা একটু লাগবে। এরপরে ভাইয়া পুংগেমিটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন, এটা একটু খেয়াল করবা। এখানে পরাগরেণু হলো পুংগেমিটোফাইটের প্রথম কোষ, তাহলে ভাইয়া পুংগেমিটোফাইটের প্রথম কোষকে, সেটা হলো পরাগরেণু। আর পরাগরেণু হচ্ছে কি একটা হ্যাপ্লয়েড কোষ, এটা একটু মাথায় রাখবা কি পরাগরেণু হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ, তাহলে হ্যাপ্লয়েড কোষ। আর পুংগেমিটোফাইটের প্রথম কোষ হলো কি আমাদের পরাগরেণু। ওকে, আচ্ছা এরপরে আমাদের এখানে আর কি লাগতে পারে দেখো ভাইয়া। আচ্ছা এইখানে এই পরাগ নিউক্লিয়াসটি বিভাজিত দুটি অসম নিউক্লিয়াস গঠন করে। এর মধ্যে যে বড় নিউক্লিয়াসটা থাকে, এই বড় নিউক্লিয়াসটা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসটিকে বলা হয় জনন নিউক্লিয়াস, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এখন দেখো এই যে পরাগরেণু, এই পরাগরেণু এটা হচ্ছে একটা n সংখ্যক এখানে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস তৈরি করে, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা হচ্ছে জনন নিউক্লিয়াস, ঠিক আছে? আর এই জনন নিউক্লিয়াস থেকে আবার দুইটা পুংগেমিট সৃষ্টি হয়, একটা হলো পুংগেমিট নাম্বার 1 আর একটা হচ্ছে পুংগেমিট নাম্বার 2, এইটুকু একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা এরপরে তোমার পরাগরেণু, তার হচ্ছে পরাগনালিকা, জনন নিউক্লিয়াস, পরাগনালিকা, তারপর হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াস, পরাগনালিকা, পুংগেমিট, এগুলো মিলে তোমার হচ্ছে একটা পুংগেমিটোফাইট তৈরি হয়, যা অত্যন্ত ক্ষুদ্র এবং হচ্ছে স্পোরোফাইটের উপর নির্ভরশীল, এই জায়গাটা একটু দেখবা, ঠিক আছে? এরপর দেখো তোমার স্ত্রী গেমিটটা কিভাবে সৃষ্টি হয়। তোমার ডিম্বকের সেম টুয়ান থেকে দেয়াল কোষ সৃষ্টি হয়, এরপর প্রাথমিক জনকোষ সৃষ্টি হয়, এই জনকোষ থেকে স্ত্রী মাতৃকোষ সৃষ্টি হয়, এটা আবার মাইটোসিস প্রক্রিয়া, এটা আবার কি করে ভাই মায়োসিস প্রক্রিয়ায় তোমার স্ত্রী রেণু উৎপন্ন করে 4টা, ঠিক আছে? এর মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এদেরকে বলা হয় পোলার বডি, আর একটা কার্যক্ষম থাকে। দেখো এখান থেকে কিন্তু মূলত কোষটা সৃষ্টি হয়। খেয়াল করো ভাইয়া, এখানে দেখো এই যে ডিম্বকের গঠন, আমার যে ডিম্বক আছে, একটা ডিম্বকের গঠনটা কিরকম হয়ে থাকে, ডিম্বক না, এটাতে ডিম্বক নারী থাকে। দেখো ডিম্বকের বোটার যে একটা অংশ থাকে সেটাকে বলা হয় ডিম্বক নারী, ঠিক আছে? ডিম্বক নারী কাকে বলা হয়? ডিম্বকের বোটার মতো একটা অংশ থাকে, দেখো এটাকে বলা হয় কি ডিম্বক নারী, ঠিক আছে? আর এই বোটার সাহায্যে ডিম্বক অম্লার সাহায্যে
সাথে যুক্ত থাকে। তাহলে ভাইয়া ডিম্বক অম্লার সাহায্যে যুক্ত থাকে। এখান থেকে আমাদের মেইনলি পড়তে হবে এইটুকু জাস্ট যে ডিম্বক অম্লার সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে? ডিম্বক নাড়ির মাধ্যমে। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপর ডিম্বক নাভি। আচ্ছা, ডিম্বকের যে অংশ ডিম্বক নাড়ি সংযুক্ত থাকে তাকে ডিম্বক নাভি বলা হয়। এরপর হচ্ছে নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু। কি? নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু। হ্যাঁ, ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুই হলো নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু। ত্বক দিয়ে ঘেরা থাকে। তাহলে ভাইয়া আমাদের যে নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু আছে এটা কি দিয়ে ঘেরা থাকে? ত্বক দিয়ে ঘেরা থাকে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে ডিম্বক ত্বক। নিউক্লিয়াসের বাইরের আবরণী যে ত্বক থাকে সেটাকে ডিম্বক ত্বক বলা হয়। এটা একটু দেখবা। ডিম্বক রন্ধ্র। ডিম্বকের অগ্র প্রান্তের ত্বকের ছিদ্র অংশটাই হলো ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল। আর ডিম্বক মূল হচ্ছে গোড়ার অংশ যেটা সেটা হচ্ছে ডিম্বক মূল। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে গর্ভযন্ত্র। দেখো ভাই, গর্ভযন্ত্র ডিম্বকের সন্নিকটে 3টি কোষ দিয়ে আমাদের যে একটা ভ্রূণথলির অংশ সেটাকে বলবো আমরা ডিম্বক যন্ত্র। ঠিক আছে? ডিম্বক যন্ত্রের যে 3টা কোষ থাকে এর মধ্যে সবচেয়ে বড় একটা কোষ আছে, সেই বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু এবং বাইরের দিকে ছোট 2টা কোষ থাকে এদেরকে বলা হয় সহকারী কোষ। এটা ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে খেয়াল করো ডিম্বক রন্ধ্র কি বলছিলাম? ডিম্বকের সন্নিকটে যে 3টা কোষ থাকে এই 3টার মাধ্যমে গঠিত যে একটা ভ্রূণথলির যে অংশটা এটাকে বলা হয় গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রের 3টা কোষের মধ্যে সবচেয়ে বড় কোষটাকে বলা হয় ডিম্বাণু আর ছোট 2টা কোষকে বলা হয় সহকারী কোষ। এরপর খেয়াল করবে প্রতিপাদ কোষ। ডিম্বক মূলের দিকে অবস্থিত যে ভ্রূণথলির 3টা বিশেষ কোষ থাকে তাদেরকে বলা হয় প্রতিপাদ কোষ। এরপর হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস ভাইয়া। দুই মেরু থেকে আগত, দুই মেরু থেকে 2টা ভ্রূণথলি কেন্দ্রস্থলে অবস্থিত 2টার যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস 2টা যে মেরুতে অবস্থান করে এদেরকে মেরু নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে? এই নিউক্লিয়াস 2টা তোমার মিলিত হয়ে একটা 2n সংখ্যক নিউক্লিয়াস তৈরি করে যেটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলে থাকি। মানে দুই পাশ থেকে 2টা নিউক্লিয়াস আসবে এখান থেকে। হ্যাঁ? দুই মেরু থেকে 2টা নিউক্লিয়াস এসে এখানে 2n গঠন করে 2টা নিউক্লিয়াস। ঠিক আছে? এই 2n টাকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস। এই সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে আমাদের শস্য উৎপন্ন হয়। এটা একটু মাথায় রাখবা। এরপরে বিভিন্ন প্রকার ডিম্বক। দেখো, ডিম্বক রন্ধ্র, তারপরে ডিম্বক নাড়ি, ডিম্বক মূল ইত্যাদি অংশের পারস্পরিক অবস্থান অনুযায়ী ডিম্বক বিভিন্ন ভাবে তোমার হচ্ছে কি হয় বিভিন্ন প্রকার হয়ে থাকে। এখন খেয়াল করো ভাই, ঊর্ধ্বমুখী ডিম্বক। কি বলছি ভাই? ঊর্ধ্বমুখী ডিম্বক। এখন এখান থেকে আমাদের লাগবে এটা মূলত কি? এটা আমাদের জাস্ট লাগবে হচ্ছে একটা জিনিস, সেটা হলো এদের উদাহরণ কি বা ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণটা কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখান থেকে হাবিজাবি বেশি কিছু করার দরকার নেই। ঠিক আছে? আর এইটুকু মাথায় রাখবা, এই প্রক্রিয়ায় ডিম্বকগুলো একই সরলরেখায় খারাপভাবে অবস্থান করে। কি বলছিলাম ভাইয়া? একই সরলরেখায় খারাপভাবে অবস্থান করে। আর এইখানে উদাহরণটা লাগবে কি ভাইয়া? যে পান, গোলমরিচ, তারপর হলো কি পানি মরিচ। ঠিক আছে? এখন এটাকে তোমরা কিভাবে মনে রাখতে পারো? এটাকে তোমরা মনে রাখতে পারো হচ্ছে ধরো পাগল দিয়ে। যেমন পাগল, কি বলছি ভাইয়া? পাগল দিয়ে মনে রাখতে পারো। পাগল। খেয়াল করো। তাহলে ভাইয়া ঊর্ধ্বমুখী হচ্ছে কি? পাগল। ঊর্ধ্বমুখী ডিম্বকের প্রকারভেদটা হচ্ছে কি? পাগল। পথ হলো কি ভাইয়া? পানমরিচ। কি বলছি? পথ হলো পানমরিচ। গত হলো গোলমরিচ। ঠিক আছে? আর এখানে তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো ল দিয়ে, সেটা হচ্ছে বিষকাঁটালি। শেষে ল আছে। ঠিক আছে? এটা একটু মনে রাখতে পারো। আর প দিয়ে হচ্ছে পানি মরিচ আর হলো পান। 2টা মনে রাখবা, বা পানি মরিচ পান, তারপর হচ্ছে বিষকাঁটালি, গোলমরিচ, এগুলো একটু মনে রাখবা। এটা হচ্ছে উদাহরণটা মনে রাখবা। এরপর হচ্ছে অধোমুখী বা নিম্নমুখী যেটা, সেটা হচ্ছে ডিম্বকের মুখ হচ্ছে নিচে থাকে। ডিম্বকের মুখটা যদি নিচের দিকে থাকে, দেখো এইখানেটা ছিল উপরের দিকে আর এটা হচ্ছে নিচের দিকে। যদি নিচের দিকে থাকে সেটাকে বলা হয় কি? অধোমুখী বা নিম্নমুখী। এদের উদাহরণটা হচ্ছে কি ভাই? এদের উদাহরণটা হচ্ছে সিম, তারপর হচ্ছে রেরি, ছোলা, হ্যাঁ, মটরশুঁটি ইত্যাদি। এরা হচ্ছে এদের উদাহরণ। আচ্ছা, এরপরে ডিম্বকটা পার্শ্বমুখী। খেয়াল করবে, পার্শ্বমুখী মানে কি? ডিম্বকটা হচ্ছে বিপরীতমুখী অবস্থান করে। খেয়াল করবে, এই যে এইদিকে অবস্থান করতেছে। ঠিক আছে? যদি এইদিকে অবস্থান করে তাকে বলা হয় পার্শ্বমুখী। এটার উদাহরণ কি মনে রাখবে তোমরা? উদাহরণ মনে রাখবা হচ্ছে তোমার যে কি বলে এটাকে, খুদিপানা, তারপর হচ্ছে পপি বা আফিম। ঠিক আছে? এই উদাহরণ দুইটা একটু মনে রাখবা। এরা হচ্ছে কৃষি উদাহরণ, পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ। এরপর হচ্ছে বক্রমুখী। দেখো ভাইয়া, বক্রমুখী কি? এটা এই দেখো বক্রাকার আছে। ঠিক আছে না? আচ্ছা, সমকোণে। এক্ষেত্রে কি থাকবে? একটা সমকোণ তৈরি হবে। এটা মাথায় রাখবে, কি? সমকোণ তৈরি হবে। তাহলে ভাইয়া বক্রমুখী যেটা সেটাতে হচ্ছে কি? সমকোণে অবস্থিত। এর উদাহরণ হচ্ছে সরিষা, কালকাসুন্দা। সরিষা, কালকাসুন্দা হচ্ছে বক্রমুখী ডিম্বকের উদাহরণ।
এরপরে ভাই স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন ও গঠন। স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, পরাগ রেণু ছিল পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, আর স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। ঠিক আছে, এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে কি লাগতেছে এখান থেকে? আচ্ছা, তোমাদেরকে যে একটু আগে বলছিলাম যে প্রতিপাদ কোষ, তারপরে কি কি কোষ, বিভিন্ন কোষ বলছিলাম না এগুলা। আচ্ছা, এখন তো ভ্রূণথলির টোটাল যেমন হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 8টা নিউক্লিয়াস অবস্থায় আসে। ঠিক আছে, 8টা নিউক্লিয়াস অবস্থায় আসার পর সেখানে তোমার 4টা তোমার নষ্ট হয়ে টোটাল হচ্ছে কয়টা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, 8টা কোষ নষ্ট হয়ে যায়, 4টা কোষ নষ্ট হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে টোটাল থাকে কয়টা? 4টা। আচ্ছা, আমরা যদি এখান থেকে একটু দেখি যে ভ্রূণথলির যে মেরু আছে, মেরুর ডিম্বক্রন্থের দিকে থাকে, সেই মেরুর 3টি নিউক্লিয়াসকে একত্রে এগ অপারেটরস বা ডিম্বাণু যন্ত্র বলা হয়। ঠিক আছে, ডিম্বাণু যন্ত্রের মাঝখানে একটা বড় কোষ থাকে, বড় কোষটাকে তোমার হচ্ছে এগ ওভার বা ওস্ফিয়ার বলা হয়। বাংলা একে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেটথলি বলা হয়। দুই পাশে দুইটা কোষ থাকে, নিউক্লিয়াসকে সিনার্জিড বা সহকারী কোষ বলা হয়। আর হচ্ছে এখান থেকে যে তোমার হচ্ছে এই মেরুর দিকে, ডিম্বকের দিকে একটা হচ্ছে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটিকে প্রতিপাদ কোষ বলা হয়। ঠিক আছে, ভ্রূণথলির যে মেরুর ডিম্বক মূলের দিকে থাকে, সে মেরুর নিউক্লিয়াসকে কি বলা হয় ভাইয়া? প্রতিপাদ কোষ বলা হয়। এটা একটু দেখবা। এরপর নিষ্ক্রিয়া। নিষ্ক্রিয়া হচ্ছে কি ভাইয়া? অপেক্ষাকৃত বড় ও নিশ্চল স্ত্রী গ্যামেটোফাইটের সাথে ছোট সচ্ছল একটা শুক্রাণুর মিলনকে তোমার হচ্ছে মিলনকে ফার্টিলাইজেশন বা নিষেক বলা হয়। ঠিক আছে, এই সংজ্ঞাটা একটু দেখবা। সকল আবৃতবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদে পরাগায়ন ঘটে থাকে, এই কথাটা একটু দেখবা। আচ্ছা, এরপর গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তারপর হচ্ছে কি কি ভাবে পরাগরেণুর অঙ্কুরোদ্গম হয়ে থাকে, তবে পরাগনালিকার গর্ভাশয় যাত্রা ও শুক্রাণু সৃষ্টি, এইসব বিষয় নিয়ে কথাবার্তা আছে। তো তোমরা এখান থেকে জাস্ট করবা কি, যে অধিকাংশ উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক রন্ধ্রপথে ডিম্বকে প্রবেশে বাধা দেয়। কি বলছি? অধিকাংশ উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক পথে ডিম্বকে প্রবেশে বাধা দেয়, একে বলা হয় পোগেমি। ঠিক আছে, এটাকে প্রোগ্রামিং বলা হয়। এটা একটু দেখবা, যেমন আম এবং হচ্ছে জাম। আচ্ছা, এরপরে কিছু কিছু উদ্ভিদ, এই উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে বলা হয় কেলাদমি। এটার উদাহরণ হচ্ছে কি ভাই? যেমন জাউ। ঠিক আছে, আবার কিছু কিছু আছে কোন কোন উদ্ভিদে তোমার পরাগনালিকা ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে, একে বলা হয় মেসোজমি। ঠিক আছে, আর এটাই হচ্ছে উদাহরণ হচ্ছে কি লাউ কুমড়া। ঠিক আছে, তাইলে এখানে 3টা টাইপ আছে, 3টা টাইপের জন্য 3টা উদাহরণ আছে, এটা একটু দেখবা। এরপরে ভাই এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে দ্বিনিষেক ক্রিয়া বা ডাবল ফার্টিলাইজেশন। প্রথম কথা হচ্ছে তোমাকে কোশ্চেনে আসবে দ্বিনিষেক ক্রিয়া মূলত কোথায় দেখা যায়। ঠিক আছে, এটা একটু দেখবা, খেয়াল করো। একই সময়ে কি বলছে ভাই? একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামেটোফাইটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুং গ্যামেটোফাইটের যে মিলন, সেটাকে দ্বিনিষেক বলা হয়। খেয়াল করো ভাইয়া, একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামেট, দেখো পুং গ্যামেট কয়টা? 2টা। ঠিক আছে, একটার সাথে কি হয়েছে ভাইয়া? একটার সাথে হয়েছে ডিম্বাণুর সাথে মিলন। ঠিক আছে, ডিম্বাণু। আরেকটার সাথে হইলো কি? আরেকটার সাথে হয়েছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলন, সেকেন্ডারি। ঠিক আছে, একই সময়ে যে দুইটার মিলন, এই পুংগেমিটোফাইটের মিলনকে দ্বিনিষেক ক্রিয়া বা দ্বিগর্ভধারণ বলা হয়। দ্বিনিষেক ক্রিয়া আবৃতবীজ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া। আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনিষেক ক্রিয়া। নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক ক্রিয়া ঘটে না। তবে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে ইফিডরা নামক একটা উদ্ভিদ আছে, যেখানে দ্বিনিষেক ক্রিয়া সংঘটিত হয়। এটা নগ্নবীজ উদ্ভিদের একটা ব্যতিক্রমী উদ্ভিদ। ঠিক আছে, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটাই কিন্তু পরীক্ষাতে আসে, যে কোন উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। হ্যাঁ, তো তুমি জানো এফিডরা হচ্ছে একটা নগ্নবীজ উদ্ভিদ, এটা দ্বিনিষেক ঘটবে না, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুং গ্যামেটের যে মিলন ঘটে, এই মিলনটাকে বলা হয় ত্রিমিলন। ত্রিমিলন বলা হয়। এখন ভাই এই যে ত্রিমিলনটা হইলো, এই ত্রিমিলনটা হইলো, এটার ফলে কি উৎপন্ন হয় জানো? এটার ফলে হচ্ছে শস্য উৎপন্ন হয়। এটা একটু দেখবা।
এখন দেখো ভাইয়া নিষেক আর হচ্ছে দ্বিনিষেক এটার মধ্যে পার্থক্য, এই সংজ্ঞাটা একটু আছে, তোমরা সংজ্ঞাটা তো দেখবেই। আচ্ছা, কোন কোন উদ্ভিদে কি ঘটে? অধিকাংশ উদ্ভিদে হচ্ছে আমাদের নিষেক ক্রিয়া ঘটে থাকে, তবে দ্বিনিষেক ক্রিয়া শুধুমাত্র আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে থাকে। এর ব্যতিক্রম হচ্ছে একটা, সেটা হচ্ছে আমার এফিডরা। এরপরে ভাইয়া তোমার গ্যামিটের প্রয়োজনীয়তা, কয়টা গ্যামিট প্রয়োজন হয়? নিষেক ক্রিয়াতে জাস্ট একটা মাত্র গ্যামিটের প্রয়োজন হয়, আর দ্বিনিষেক ক্রিয়াতে অবশ্যই দুইটা গ্যামিটের প্রয়োজন হবে। ফলাফলটা দেখো দিন শেষে কি ঘটতেছে, নিষেক ক্রিয়াতে হচ্ছে ভ্রূণের উৎপত্তি হয়ে থাকে, আর দ্বিনিষেক ক্রিয়াতে একটা ভ্রূণ উৎপন্ন হবে, আরেক দিকে হচ্ছে শস্য উৎপন্ন হবে, দুইটা জিনিস উৎপন্ন হবে। ওকে, এরপর ভাইয়া দেখো নিষেকের পরিণতিটা কি হয়ে থাকে, দেখো একটা জায়গা থেকে ভ্রূণ উৎপন্ন হয়, ভ্রূণ থেকে আস্তে আস্তে ফল টল পাওয়া যায়। আর যেটা সরি কি বলা, ভ্রূণ থেকে যেমন হচ্ছে তোমার কি কি পাওয়া যায় এখানে দেখো। আচ্ছা, এটা দরকার নেই, ভ্রূণ থেকে কি পাওয়া যায়, আরেকটা থেকে হচ্ছে শস্য পাওয়া যাবে, ঠিক আছে, এটা জাস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বিনিষেক ক্রিয়া থেকে ভাইয়া শস্য পাওয়া যাবে, এটা ইম্পর্টেন্ট, এটা দেখবা। এরপরে ফল সৃষ্টি, নিষেকের ফলে গর্ভাশয়ে উদ্দীপিত হয়ে যে একটা ফলে পরিণত হয়, তো এগুলা দেখবা, এখান থেকে আর দরকার নেই, এখান থেকে দরকার হচ্ছে এইটা, সেটা হচ্ছে কোনো কোনো বীজের ক্ষেত্রে একটি স্তর তৈরি হয় যাকে এরিল বলা হয়, যেমন লিচু এবং হচ্ছে কাঠ লিচু, জাফ, তারপর হচ্ছে জয়ফল। এখন তোমাকে জাস্ট এখান থেকে মূলত পড়তে হবে কি, যে এরিল, এরিলের উদাহরণ কোনটি, এরিলের উদাহরণ কোনটি বা উদাহরণ নয় কোনটি? লিচু, কাঠলিচু আর হচ্ছে জায়ফল, এরা হচ্ছে এরিলে উদাহরণ, ঠিক আছে, এটা দেখবা। এই জায়গাটাও ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু দেখবা, যে নিষেকের আগে এবং হচ্ছে নিষেকের পরে এদের অবস্থাটা কিরকম হয়। নিষেকের আগে যে আমাদের গর্ভাশয় ছিল, গর্ভাশয়টা দিন শেষে ফলে পরিণত হয়েছে, কি বলছি, নিষেকের পরে গর্ভাশয়টা কিসে পরিণত হয়েছে, ফলে পরিণত হয়েছে। আর গর্ভাশয়ের যে প্রাচীর, প্রাচীরটা হচ্ছে ফলের ত্বকে পরিণত হয়েছে। আর ডিম্বক যেটা ছিল সেটা হচ্ছে বীজে পরিণত হয়েছে। এটা একটু এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার আহ নিউসিলাস, নিউসিলাস বা ভ্রূণ পোষক টিস্যু, এটা হচ্ছে কিসে পরিণত হয়েছে ভাইয়া, এটা হচ্ছে তোমার অধিকাংশ ক্ষেত্রে এটা কি ভাইয়া, কিসে পরিণত হয়, কোনো কিছুতে পরিণত হলে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে যাচ্ছে, খেয়াল করো। তাইলে দেখো, এরপর ডিম্বাণু, ডিম্বাণু হচ্ছে ভ্রূণে পরিণত হয়েছে, সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হচ্ছে শস্যে পরিণত হয়েছে, সহকারী কোষটা নষ্ট হয়ে গেছে। এরপর হচ্ছে তোমার অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ, এটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আর কি লাগতেছে, হাইলাম, হাইলাম, হাইলাম হচ্ছে ডিম্বক, হাইলামটা কিসে পরিণত, ডিম্বক নাভিতে পরিণত হয়েছে, বীজ নাভিতে পরিণত হয়েছে, ঠিক আছে। এরপরে বীজের বোটা, ফিউনিক্লাস, কেলাজা বা ডিম্বক মূল হচ্ছে নষ্ট হয়ে গেছে। এখন একটা জিনিস মাথায় রাখবা, তুমি ধরো এই যে এগুলো তুমি পড়বা, ঠিক আছে, তুমি সংক্ষেপে একটা জিনিস মনে করো, যে যদি স থাকে, যেমন ভ্রূণ পোষক এখানে স আছে, বা নিউক্লিয়াসের এখানে স আছে। আচ্ছা, এরপরে ধরো সেকেন্ডারি ব্যতীত, হ্যাঁ, বাকি যারা আছে দেখো, সিনার্জিড বা সহকারী কোষ, সিনার্জিড বা সহকারী কোষ, এরপর হচ্ছে প্রতিপাদ কোষ, এরপরে যেখানে দেখবে এরকম স আছে, ঠিক আছে, পেট কাটা স, বা আমরা যেটাকে মূর্ধন্য ষ বলি, যে এটা যেখানে আছে, তো পাইলাম কি নিউজিল্যান্ড বা ভ্রূণ পোষক, এইখানে পাইলাম এই শটা, তারপর পাইলাম সহকারী কোষে পাইলাম, তারপরে প্রতিপাদ কোষে পাইলাম। এই জায়গাগুলো তোমরা যেখানে দেখবা সেইখানে মনে রাখবা যে ওই কোষটা নষ্ট হয়ে গেছে। যেমন এইখানে স আছে নিউসিলাস, এই কোষটা নষ্ট হয়ে গেছে, সহকারী কোষ বা সিনার্জিড, এটার ক্ষেত্রে এই শটা আছে, তাই এই কোষটা নষ্ট হয়ে গেছে। অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ, এটাও দেখো কোষটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর বাকিগুলো তোমরা একটু মনে রাখবা। এরপরে ভাইয়া দেখো আমাদের জীববৈচিত্র্য, এখানে যৌন জননের সুফলটা কি, হ্যাঁ, এরপরে আমাদের দেখো এখন অজনন জননটা শুরু হয়ে গেছে। অজনন জননটা মূলত কি, দেখো পুং ও স্ত্রী গ্যামিটের মিলন ছাড়া, মানে কোনো এখানে গ্যামিট লাগবে না, যে প্রজনন ঘটে থাকে তাকে অজনন জনন বলা হয়। তাহলে এটা কিভাবে হয় ভাইয়া, অজনন জননটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে হইতে পারে। যেমন তোমার পরিবেশের তারতম্য, অধিকাংশ ছত্রাক ও শৈবাল বিভিন্ন প্রকার স্পোর গঠন করে। এদের মধ্যে যে প্যানিসিলিয়াম আসানে, প্যানিসিলিয়ামের কনিডিয়া, কনিডিও স্পোর তৈরি করে। তারপর হচ্ছে মিউকরের স্পোর উৎপন্ন করে, গনিডিয়া, হ্যাঁ, এই সকল এরা বিভিন্ন স্পোর উৎপন্ন করে। তারপরে অ্যাগারিকাস আছে না, অ্যাগারিকাস, এটা হচ্ছে তোমার ব্যাসিডিও স্পোর তৈরি করে, ঠিক আছে। তো এই যে স্পোরগুলোর মাধ্যমে তারা কি করে, জনন সম্পন্ন করে থাকে।
এক মিনিট। আচ্ছা, এরা হচ্ছে জননটা সম্পন্ন করে থাকে স্পোরের মাধ্যমে। এখন কয়েক ধরনের স্পোর হইতে পারে। যেমন তুমি যদি একটু চিন্তা করো, শৈবালের মধ্যে যেটা হচ্ছে ক্লাইডোমোনাস বা চলরেণু, সেইটা জুস্পোর তৈরি করে, ঠিক আছে। এরপরে স্থির রেণু যেটা একাইনিটি তৈরি করে, এবং অন্য বহু শৈবাল আছে যারা হচ্ছে অ্যাপ্লন স্পোর তৈরি করে, ঠিক আছে। এখন এই ফার্ন আছে না, ফার্ন, ফার্ন ও হচ্ছে লাইপোকন্ড্রিয়াম, এর স্পোর সম আকৃতির বা হোমোস্পোর, এটা মাথায় রাখবা। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। কি বলছি ভাইয়া? ফার্ন ও লাইপোকন্ড্রিয়ামের স্পোর হচ্ছে কি হোমোস্পোর বা সম আকৃতির। আর স্লাজেনিলা এবং হচ্ছে তোমার শুশুনি শাক ইত্যাদির যে স্পোর আছে, এই স্পোর হচ্ছে হেটেরোস্পোর, মানে হচ্ছে অসম আকৃতির। মানে বিষয়টা বুঝছো? ধরো এইটা একটা স্পোর, এটা একটা স্পোর, এই দুইটা সমান, হ্যাঁ, এই দুটো হচ্ছে কি সমান, এক এক। তো এইটাকে বলা হবে হোমো। আর ধর একটা স্পোর এরকম আর একটা স্পোর হচ্ছে এরকম, ঠিক আছে, এবার এরকম। তো এইটাকে বলা হবে ভাই আমাদের হেটেরোস্পোর বা ভিন্ন স্পোর, অসম আকৃতির স্পোর। ওকে, আচ্ছা, এরপরে স্পোর ছাড়াও দেহের অঙ্গের মাধ্যমে অযৌন জনন হইতে পারে। দেহের অঙ্গের মাধ্যমে অযৌন জননটা কিভাবে হয়ে থাকে সেটা তোমরা সামনে উদাহরণ দেখবা। এরপরে ভাই দেখো, এই যে এখানে এখানে কি কি দ্বারা অঙ্গজ উদাহরণ হইতে পারে অঙ্গের মাধ্যমে? উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন, এর মধ্যে ভাইয়া মূল দ্বারা হইতে পারে, কাণ্ড দ্বারা হইতে পারে। খেয়াল করো ভাইয়া, মূল দ্বারা যদি হয় বাই রুটস যেটা, সেটার ক্ষেত্রে তোমরা মনে করবে মিষ্টি আলু, ডালিয়া, তারপরে হচ্ছে সিধুমূলি, কাকরোল, পটল ইত্যাদি। এখন তুমি চাইলে এটাকে একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারো। এই জায়গাটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এই অধ্যায়ের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা মূল দ্বারা যেই অঙ্গজ প্রজননটা হয়ে থাকে সেটাকে তোমরা মনে রাখবা, মিষ্টি আপা ডালিয়া শত কষ্টে পটল তুল্য। কি বলছি? মিষ্টি আপা ডালিয়া শত কষ্টে পটল তুল্য। তাহলে ভাইয়া দেখো, মিষ্টি, মিষ্টি আপা, তাহলে ভাইয়া মিষ্টি আলু, এরপরে আপা, আপা মানে মিষ্টি আলু, এরপরে খেয়াল করো ভাই আমাদের কি ডালিয়া, এই ডালিয়া শত কষ্টে মানে শতমূলি, আর কষ্টে মানে কাকরোল, কতে কাকরোল, পতে পটল মানে পটল, আর আলু মানে জাস্ট তোমার যে ইয়েটা তুল্য, এটা লাগবে না, জাস্ট ছন্দের জন্য আর কি, ঠিক আছে। তাহলে ভাইয়া মিষ্টি আপা ডালিয়া শত কষ্টে পটল তুল্য। এরপরে দেখো ভাই কাণ্ড, ঠিক আছে, কাণ্ড দ্বারা যে জননটা সেইটা কিভাবে ঘটে একটু দেখো। তোমার এইটাকে তুমি মনে রাখতে পারো, চন্দ্র আপু কলা ও বাঁশ নিয়ে এলো। কি বলছি? চন্দ্র আপু কলা ও বাঁশ নিয়ে এলো, এটাকে এইভাবে তোমরা মাথায় রাখতে পারো। আচ্ছা, এখন দেখো, এখন একটু দেখো, চন্দ্র আপা মানে কি ভাইয়া? চন্দ্র মল্লিকা, চন্দ্র আপা হচ্ছে কি চন্দ্র মল্লিকা। আর আপুর সরায়াতে হচ্ছে আনারস। তাহলে খেয়াল করো ভাইয়া, চতে হলো চন্দ্রমল্লিকা, চন্দ্রতে চন্দ্রমল্লিকা, আপুতে সরায়াতে হচ্ছে আনারস, আর কলা, খেয়াল করো ভাইয়া, কলা ও কি আনছে ভাইয়া? বাঁশ। তাহলে এই বাঁশের বাঁশ, ঠিক আছে। আচ্ছা, আর এই আপুর এখানে যে সরেয়া ছিল, সরেয়া দিয়ে তোমরা মনে রাখতে পারো আনারস, আর প দিয়ে হচ্ছে পুদিনাটা মনে রাখবা। ওকে, এই কয়টা হচ্ছে আমাদের মোটামুটি। আর এখানে আরেকটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এগুলার সাকার, এগুলো হচ্ছে সাকার। কি ভাইয়া? সাকার, এগুলা সাকার, এটা মাথায় রাখবা। তাহলে আমরা মোটামুটি কি বললাম, যে মূল দ্বারা অঙ্গজনটা মনে রাখবা, মিষ্টি আপা ডালিয়া শত কষ্টে পটল তুল্য। আর আমাদের কাণ্ড দ্বারা যেটার জননটা ঘটছে সেটা হলো চন্দ্র আপু কলা ও বাঁশ নিয়ে এলো, এইভাবে মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমার পাতার মাধ্যমে যে জননটা হইতে পারে সেটা কি ভাইয়া? পাতার মাধ্যমে, যেমন হচ্ছে পাথরকুচি পাতা, পাতা পাথরকুচি, পাতা পাথরকুচি, শেষ। এটা আর মনে রাখার কিছু নাই, ঠিক আছে। এরপর হচ্ছে বুলবিল বা কক্ষমুকুল যেটা, সেটা হচ্ছে ভাইয়া চুপড়ি আলু। বুলবিল বা কক্ষমুকুল হচ্ছে কি চুপড়ি আলু। অর্ধবায়বীয় কাণ্ডাদার হচ্ছে কচু, অর্ধবায়বীয় কাণ্ডাদার হচ্ছে কি ভাইয়া? কচু। দেখবা কচু যখন রোয়, মনে রাখবা কি কচু রোয় না, কচু রোয়ার পরে কচুর যে একটা শ্বাস থাকে না, বা বীজ ইয়েটা, এটার অর্ধেক থাকে উপরে, অর্ধেক থাকে নিচে, এইভাবে মনে রাখবা যে অর্ধবায়বীয়, ঠিক আছে, এইভাবে জাস্ট মনে রাখবা। এরপর হচ্ছে মুকুল উদ্গম। এখন দেখো, এই মুকুল উদ্গম হচ্ছে ইস্ট নামক এককোষী ছত্রাকের মাতৃকোষ থেকে একাধিক কোষী মুকুল সৃষ্টি হয়, এটা একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে তোমার পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড ফণিমনসা আছে না, ফণিমনসাতে এটা দেখা যায়। এরপর হচ্ছে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন। এখন কথা হচ্ছে ভাইয়া, অঙ্গজ জনন তো ঘটাইলাম, এটা এগুলো তো ঘটছে প্রাকৃতিক ভাবে, এখন কৃত্রিম অঙ্গজ জননটা কোন কোন উদ্ভিদে কিভাবে ঘটাবো সেটা একটু খেয়াল করবে। কৃত্রিম অঙ্গজ জননের বিভিন্ন প্রকার আছে, যেমন ক্লাটিং বা হচ্ছে স্লিপ, ঠিক আছে। কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে কাটিং কোথায় দেখাবে? কাটিংটা দেখবা তোমরা
জবা, আখ, গোলাপ। খেয়াল করো কি বলছি ভাইয়া, জবা, আখ, গোলাপ এগুলা থেকে দেখা যাবে কাটিং দেখা যাবে। তুমি খেয়াল করো ভাইয়া, এরপরে আছে আমাদের দাবা কলম। দাবা কলম হচ্ছে লেবু আর জুঁই প্রভৃতি দেখা যায় দাবা কলম। এরপর আছে আমাদের জোড়া কলম। কি আছে? জোড়া কলম। জোড়া কলম কোথায় দেখা যায়? জোড়া কলমটা কোথায় দেখা যায়? বিভিন্ন ফুল ও ফলে হচ্ছে এই জোড়া কলমটা দেখা যায়। এখন এই জিনিসটা লাগবে যে সায়নটা কি? সায়ন এটা হচ্ছে জোড়া কলমে দেখা যায়, এটা দেখবা। এরপর হচ্ছে তোমার গুটি কলম। খেয়াল করো ভাইয়া, কি গুটি কলম? গুটি কলম কোথায় দেখা যায় ভাইয়া? আম, লেবু, আম, জাম, গোলাপ ইত্যাদি। তবে এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গোলাপটা, এটা মাথায় রাখবা। ঠিক আছে? এরপর হচ্ছে চোখ কলম বা কুড়ি সংযোজন। তোমার চোখ দেখবা, বড়ই আছে না, বড়ই, বড়ই কিন্তু চোখের মতো, ঠিক আছে, দূরে দূরে না, এই ছোট ছোট। তো বড়ই এটাকে হচ্ছে চোখ কলম দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাই দেখো আমাদের অপুঞ্জনী। অপুঞ্জনী এটা, এখান থেকে আমাদের কি কি পড়তে হবে? এখান থেকে পড়তে হবে যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে। খেয়াল করো ভাইয়া, একটা ছিল কি যৌনজন ঘটাইছে সে, আরেকটা অজনন, সে হচ্ছে স্পোর তৈরি করছে। কিন্তু এখন অপুংজনী বাবা পার্থোজেনেসিস যেটা, সেটা কি? সেটা হচ্ছে সে কি করছে, ডিম্বাণু নিষেক ছাড়া। সে কি করলো ভাইয়া, দেখো, নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করছে। তাহলে এইখান থেকে জাস্ট এইটাই চলে আসবে, নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয়? পার্থোজেনেসিস বা অপুংজনী। এটাই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদনের এই প্রক্রিয়াকে বলা হয় পার্থন কপি। পার্থন কপির উদাহরণ হচ্ছে লেবু, কমলা লেবু। তাহলে ভাইয়া পার্থন কপি হচ্ছে কি, যে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করে বলা হয় পার্থন কপি। তো তোমরা পার্থন কপিটাকে মনে রাখার বেস্ট একটা ওয়ে হচ্ছে বীজহীন ফল উৎপন্ন করবে। ঠিক আছে? বীজহীন ফল পাবা তোমরা পার্থন কপিতে, এটা একটু মাথায় রাখবা। এরপরে ভাইয়া দেখো, এখন এই পার্থোজেনেসিস প্রক্রিয়া দুই প্রকার, হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস এবং হচ্ছে ডিপ্লয়েড পার্থোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস থেকে আমাদের কি কি মনে রাখতে হবে, বা হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস হচ্ছে মূলত কোথায় কোথায় ঘটে থাকে? দেখো ভাই, সোলানাম, লিগ্রাম, তারপর হচ্ছে অর্সিস ম্যাকুলেটা ইত্যাদি উদ্ভিদে তোমার হচ্ছে ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড এই প্রক্রিয়ায় সৃষ্টি হয়। ঠিক আছে? হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ভাই দেখবা মায়োসিস প্রক্রিয়া, যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়া আর কি ডিম্বাণুটা সৃষ্টি হয় এই ক্ষেত্রে। এরপর দেখো ভাই ডিপ্লয়েড পার্থোজেনেসিস। ডিপ্লয়েড পার্থোজেনেসিস প্রক্রিয়ায় তোমার এটা স্বাভাবিক প্রক্রিয়ায় সৃষ্টি হয় না, সেক্ষেত্রে দেখবা টু এন এই যে ডিপ্লয়েড যে পার্থোজেনেসিস প্রক্রিয়া, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হয় না। এখান থেকে তোমার জাস্ট মনে রাখতে হবে যে এটা কোথায় কোথায় হয়ে থাকে, এই উদাহরণ দুইটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাগতেছে কি ভাই, অ্যান্ড্রোজেনেসিস কাকে বলা হয়? নিষেক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। ঠিক আছে? শুক্রাণু থেকে কিন্তু এখানে। আচ্ছা, এরপরে খেয়াল করো ভাইয়া, আছে আমাদের অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরিটা কি? ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, যেমন ডিম্বত্বক, নিউসিলাস, তারপর হচ্ছে তোমার ডিপ্লয়েড ভ্রূণথলি সৃষ্টি হতে পারে। ঠিক আছে? ডিম্বকের যে কোনো একটা দেহকোষ থেকে এটা সৃষ্টি হতে পারে। এই যে সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় আমাদের অ্যাপোস্পোরি। এটা মাথায় রাখবা। এখন অ্যাপোস্পোরিটা কোথায় দেখা যায় এটা একটু দেখবা ভাইয়া, এটা একটু দেখবা। অ্যাপোস্পোরিটা এখানে হাইপারথিয়ামে দেখা যায় অ্যাপোস্পোরি। এরপর আমাদের আছে অ্যাপোগেমি। অ্যাপোগেমি হচ্ছে কোথায় দেখা যায়? অলিয়ম চেপা বা অলিয়ম এরূপ হচ্ছে দেখা যায় অলিয়ম চেপা অলিয়মে। ঠিক আছে? অ্যাপোগেমি দেখা যায়। এরপরে আমাদের সিউডোগেমি আছে, অ্যাপোগেমি আছে, পার্থোজেনেসিস। এখন দেখো পার্থোজেনেসিস এবং যৌন প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি ভাই? পার্থোজেনেসিস প্রক্রিয়া কোন গ্যামেটের প্রয়োজন হয় না। যৌন প্রক্রিয়া হচ্ছে দুইটা গ্যামেটের প্রয়োজন হবে। পার্থোজেনেসিস প্রক্রিয়া হচ্ছে নিষেকের প্রয়োজন হয় না। যৌন প্রক্রিয়া অবশ্যই নিষেকের প্রয়োজন হবে। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ অপত্যক সৃষ্টি হয়। আর এই প্রক্রিয়া হচ্ছে দেখবা নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোটটি থেকে তোমার অপত্য কোষে পরিণত হয়। চারিত্রিক গুণাবলী, এই প্রক্রিয়ার চারিত্রিক গুণাবলীতে হচ্ছে মাতার চারিত্রিক গুণাবলীটা পরিক্ষেপিত হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে মাতা এবং পিতা দুজনেরই
চারিত্রিক গুণাবলী পরীক্ষিত হবে। খেয়াল করো ভাইয়া, পার্থজেনেসিস মানে কি? এখানে সৃষ্টি হয় ডিম্বাণু থেকে, কিন্তু শুক্রাণু থাকে না, তাই না ভাইয়া? তাহলে যেহেতু শুক্রাণু থাকে না, তাহলে তো এখানে তোমার পিতার কোনো বৈশিষ্ট্য আসার কোনো কথাই না, তাই না? আর যৌনজন প্রক্রিয়া তো দুইটার মাধ্যমে হয়ে থাকে, তাই এখানে অবশ্যই পিতামাতার বৈশিষ্ট্যটা থাকবে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, অযৌনজন এবং যৌনজনের মধ্যে বিভিন্ন পার্থক্যের কথাবার্তা আছে। এখানে খেয়াল করো ভাইয়া, অযৌনজন প্রক্রিয়া কোনো গ্যামেট সৃষ্টি হয় না। আর যৌনজন প্রক্রিয়া হচ্ছে দুটি বিপরীতমুখী গ্যামেট থাকে। কোষ বিভাজন প্রক্রিয়াটা, অযৌনজন প্রক্রিয়া হচ্ছে মায়োসিস কোষ বিভাজনটার প্রয়োজন হয় না। এটা যৌনজন প্রক্রিয়া হচ্ছে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রয়োজন হয়। যৌন প্রক্রিয়া কোনো হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি হয় না, কিন্তু যৌনজন প্রক্রিয়া বৈশিষ্ট্য সৃষ্টি হয়। অযৌনজন প্রক্রিয়া হচ্ছে অভিযোজনক্ষম হয়, কম অভিযোজনক্ষম এটা হয়। আর যৌনজন প্রক্রিয়া হচ্ছে অধিক অভিযোজনক্ষম হয়ে থাকে, ঠিক আছে? এবং অযৌনজন প্রক্রিয়া হচ্ছে নিষেক ঘটনা, যৌনজন প্রক্রিয়া হচ্ছে নিষেক ঘটে। মোটামুটি তোমরা জাস্ট একটা জিনিস মনে হয় মাথায় রাখলে হয় যে না শব্দটাকে ফলো করবা। এটাতে গ্যামেট সৃষ্টি হয় না, কোষ বিভাজন হচ্ছে মায়োসিস প্রক্রিয়া দেখা যায় না, এরপর হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি হয় না, হ্যাঁ? এরপর হচ্ছে কি মানে জাস্ট না বা নেগেটিভ যে কথাবার্তা আছে, যেমন নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, হ্যাঁ? এগুলো সবই হচ্ছে অযৌনজন। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে সবকিছু হ্যাঁ বোধক এবং হচ্ছে সবকিছু উঁচু থাকবে, ঠিক আছে? যেমন উচ্চ শ্রেণীর উদ্ভিদে গোটা সবকিছু কিন্তু দেখছো ভাইয়া হ্যাঁ বোধক, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবা। এরপর দেখো ভাই, উদ্ভিদের কৃত্রিম প্রজনন নিয়ে কথাবার্তা আছে। উদ্ভিদের কৃত্রিম প্রজনন বা হাইব্রিডাইজেশন প্রক্রিয়া, এটার কৌশলটা কি কি? এক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্যারেন্ট নির্বাচন করতে হবে। এই কয়েকটা কথাবার্তা আছে, জাস্ট এইখানে তোমরা হেডলাইন গুলো দেখবা, ঠিক আছে? এই হেডলাইন গুলো একটু দেখবা। এরপর আরেকটা জিনিস এখান থেকে দেখবে যে পরিপক্ক হবার আগে পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে ইমাস্কুলেশন বলা হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হেডলাইন দেখবা এখান থেকে। এরপরে ভাইয়া, কৃত্রিম প্রজননের গুরুত্বটা কি? উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, প্রতিকূল পরিবেশে অভিযোজনক্ষম জাত উৎপাদনে, উচ্চ ফলনশীল হাইব্রিড উৎপাদনে, দৃষ্টিনন্দন অর্কিড উদ্ভাবনে, হ্যাঁ? এগুলো হচ্ছে মোটামুটি আমাদের কৃত্রিম হাইব্রিডাইজেশন গুরুত্ব, ঠিক আছে? এরপর খেয়াল করে এখান থেকে লাগতেছে ভাই, উচ্চ ফলনশীল ধানের জাত। এইটা মূলত ধান গবেষণা যে ইনস্টিটিউট আছে, এটা মূলত কি? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রে। এটা একটু পূর্ণরূপটা দেখবা যে আইআরআরআই, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ধান গবেষণা ইনস্টিটিউটের নাম। আর বাংলাদেশে যে ধান গবেষণা ইনস্টিটিউট আছে, সেটার নাম হচ্ছে কি ভাইয়া? সেটার নাম হচ্ছে বিআরআরআই, যেটা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত। এখন জাস্ট এইখানে আই এর পরিবর্তে এখানে জাস্ট বি বসাই দিয়েছে। আর এই বাংলাদেশে যে ধান গবেষণা ইনস্টিটিউটটা আছে, এটা আছে আমাদের গাজীপুরে। ওকে, মনে রাখবো, এটা হচ্ছে কোথায়? গাজীপুরে। তাহলে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গাজীপুরে। এটা একটু মাথায় রাখবা। এরপরে দেখো ভাইয়া, এখান থেকে আর কি রাখতেছে? তেমন আর কিছু নাই এখানে পড়ার। এই অধ্যায় আমার মোটামুটি এখানে শেষ, এখানে আর কিছু নাই। তো যতটুকু তোমাদেরকে আমি দাগাই দিছি, তোমরা ট্রাই করবা ওইটুকু পড়ার জন্য, এর বাইরে পড়ার দরকার নেই ইনশাল্লাহ। এতটুকুর ভিতরে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।